সময়টা বার করে দিয়ে আমরা পাঠ এবং আলোচনায় যাব। সুধীন্দ্রবাবুকে আমি ডেকে নেব তার মূল পাঠ এবং আলোচনাটি করবার জন্য। সুধীন্দ্রবাবু। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা নিবেদন করি। কবিপক্ষের গুরু জয়ন্তীর আজকে শেষ দিন, আর আজকে থেকে আবার নজরুল জয়ন্তীও শুরু হচ্ছে। সবার জন্য একরাশ শুভেচ্ছা। আর প্রিয়াঙ্কাকে খুব ভালো করেই জানি, প্রিয়াঙ্কা ভালো গান করে জানি। অনলাইনে প্রথম পেলাম আমাদের গুগল মিটে, খুব ভালো লাগলো। কৃষ্ণদাও বেশ ভালোই আন্তরিক চেষ্টা করলেন, পড়লেন ভালো। এই উদ্যোগগুলো খুব মহতী উদ্যোগ। এইভাবে চলতে পারলে নিশ্চয়ই আমাদের জীবন কুরুক্ষেত্রের যুদ্ধকেও জয় করতে পারবো আমরা। আজকে তো মনুষ্যত্বের অপকর্ষ চলছে। এই মনুষ্যত্বের চরম অপকর্ষতার দিনে ওই যেটা শ্রী অরবিন্দ আগের দিন আমরা পড়ছিলাম, 10ই মে যেটা লাস্ট পড়েছিলাম, সেখানে ওই মেয়ার লার্নিং এর একটা বিষয় ছিল। আর যেন মনে হচ্ছে সেই নিতান্ত শিক্ষা ব্যবস্থা একটা মনুষ্যত্বের অপকর্ষতাকেই যেন ইঙ্গিত করছে। আজ আমরা যে বিদ্যা অর্জন করছি, সে বিদ্যা অবিদ্যাকে মোচন করতে পারছে না। বড় বেদনার বিষয়। তো যাই হোক, আমরা এমন একটা বিষয় নিয়ে পড়াশুনো করার চেষ্টা করছি যে ক্ষেত্রটা খুব দুরূহ, অথচ অক্ষম প্রচেষ্টা নিয়ে আমরা এগিয়ে চলেছি ধাপে ধাপে। আমাদের পাওয়ার বাসনা আছে, অনেক কিছুই পেতে চাই, সে যেন তেন প্রকারেণই হোক আমরা পেতে চাই, অথচ যথাযথ প্রস্তুতি নেই। আর যথাযথ প্রস্তুতি না থাকলে অথচ পাওয়ার বাসনা থাকলে কি হয় সেটা তো অনিবার্য ফলস্বরূপ ওই কিচ্ছু না পাওয়ার জায়গায় পৌঁছতে হয়। শ্রীমায়ের সেই গল্পটি মনে পড়ছে, ওই যে গল্পটির নাম পরে করবোর পথ। সেখানেও সেই প্রস্তুতিহীনতার কথাই মা উল্লেখ করেছেন। মাত্র 15 বছর বয়সে শ্রীমা সেই গল্পটি রচনা করেছিলেন। পরে করবোর পথ আর কাল করবোর রাস্তা, দুই নিয়ে চলে কিচ্ছু না আর প্রাসাদে। গল্পটা বহু পঠিত, মায়ের পুরনো লেখায় আছে। মায়ের যে 17 খণ্ড রচনাবলীর 2য় খণ্ডে আছে, পুরনো লেখার মধ্যে একদম প্রথম গল্প। আরেকটি কথা মনে পড়ছে, জানি না সেটা ধানবান্তে শিবের গীত হবে কিনা। নীরদবরণ এবং শ্রী অরবিন্দের কথোপকথন, অনেকের কাছেই গ্রন্থটি রয়েছে, শ্রী অরবিন্দের সঙ্গে পত্রালাপ। তাতে নীরদবরণের একটি প্রশ্নের উত্তরে শ্রী অরবিন্দ এরকম বলেছিলেন যে সহজ লাফ দিয়ে সহজ লাফে কিছুই যে পাওয়া যায় না তা নয়। ওই যে প্রস্তুতিহীনতার মধ্যেও কিছু আমরা পাই, সে কথাই খুব সহজ করে বলেছিলেন নীরদবরণকে, যে সহজ লাফে কিছুই যে পাওয়া যায় না তা নয়, কিছু নিশ্চয়ই পাওয়া যায়, তবে নিয়ম করে সেই পাওয়ার উপর নির্ভর করা যায় না। আমরা কিছু না কিছু পাই, কিন্তু একদম রেগুলারলি সেটা পেতে থাকবো, তার থেকে একটা রেকারিং ইনকাম হবে, প্রাপ্তি হবে, তা হবে না। আবার এমন কথাও বলছেন শ্রী অরবিন্দ, কোনো কিছু পেতে গেলে, অর্জন করতে হলে মূল্য সব সময়ই দিতে হয়।
সেই মূল্য কি হবে? পড়ছি তো বেদ রহস্য, দ্য সিক্রেট অব দ্য বেদা, স্কলার্স পোর্শন থেকে পড়ছি, পণ্ডিত বর্গ। তো আজকে সম্ভবত বিজয় কৃষ্ণ গোস্বামীর তিরোধান তিথি কিনা, না আগের দিন গেল, যাই হোক এরকম ধরনের। নজরুল ইসলামের তো জন্মদিন 24-এ সেরকম ভাবেই একটা, যদিও বাংলা তারিখ অনুযায়ী পরশুদিন, আগামী সোমবার থেকে নজরুল জয়ন্তী শুরু হবে, কিন্তু ইংরেজি তারিখ অনুযায়ী বোধহয় আজকে থেকেই। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ ভাই, 26-এ 26-এ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি 26-এ নাই। বর্ধমানের মানুষ, একদম সুন্দর করেই বললেন। লোভ হলো বলতে। না না, নিশ্চয়ই বলবেন, নিশ্চয়ই বলবেন। আচ্ছা আচ্ছা। আপনাদের কাছ থেকেই তো অনেক কিছু শিখবো, জানবো। ভুল ত্রুটি তো নিশ্চয়ই আমরা সেগুলো শুধরে দেবেন। তো আজকেও হচ্ছে 24-এ থেকেই বোধহয় একটা চলছে, কবিতা আসছে, নজরুলের কবিতা, নজরুলের ছবি, নজরুল জয়ন্তী শুরুর একটা প্রসঙ্গ উঠেই এসেছে। যাই হোক, শ্রী অরবিন্দ এরকম কথাও বলেন, ওই যে সেই মূল্য কি দিতে হবে, একটা প্রসঙ্গ উঠলো, যে কিছু ভালো কিছু অর্জন করতে গেলে কিছু মূল্য দিতে হয়। সেই মূল্য কি হবে শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন, এইরকম বোধহয়, যে কখনো তা শ্রম ও তপস্যা, কখনো বা বিশ্বাস, আন্তরিকতা, সারল্য, প্রাণখোলা ভাব ও আত্মসমর্পণ। এতগুলি কথা বলেছেন শ্রী অরবিন্দ। কি কি মূল্য দিতে হবে? যদি সত্যিকারের সত্যকে পেতে হয়, অর্জন করতে হয়, তাহলে আমাদের দিতে হবে কি? আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, ঘোড়ার ডিম জানি, জানি না, সব গান খালি মুখস্থ করে গাই। শ্রম দিতে হবে, তপস্যা দিতে হবে, বিশ্বাস, আন্তরিকতা, সারল্য, প্রাণ খোলা ভাব আছে আমাদের, আত্মসমর্পণ, কথার কথা, একেবারে কথার কথা, মেয়ার লার্নিং ছাড়া কিছু নয়, নিতান্ত শিক্ষা। তো যাই হোক, আমরা আজকে প্যারাগ্রাফ 6, অনুচ্ছেদ 6 থেকেই পড়বো, সেন্টেন্স 1 পড়ছি। ভুল হলে মার্জনা করবেন, আমি একদম বাংলা মিডিয়ামের লোক, বেশি কিছু জানি না, তবু জোর করে শ্রী অরবিন্দকে ভালো লাগে তাই পড়ি। In Yasko's lexicon, our most important help, we have to distinguish between two elements of very disparate value. যেরকম পড়ি, ইংরেজি পড়ি, তারপরে স্বীকৃত অনুবাদ সেখান থেকে। ইয়াস্কস লেক্সিকনের কথা বলা হয়েছে, জাস্কো ঋষির কথা বলা হয়েছে। আমাদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সহায় ইয়াস্কের নিরুক্ত, জাস্কো বা ইয়াস্কো, আমি ইয়াস্কোই বলবো, ইয়াস্কের নিরুক্ত, তার রচনা, সেই বেদাঙ্গের একটি অংশ নিরুক্ত, নিরুক্ত গ্রন্থ, মহাগ্রন্থ আছে, তার প্রতি বিভিন্ন মূল্যের দুটি উপাদানের মধ্যে আমাদের ভেদ করতে হয়। তাহলে আমাদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সহায় কে? না, ইয়াস্কের নিরুক্ত গ্রন্থ, তার প্রতি বিভিন্ন মূল্যের দুটি উপাদানের মধ্যে আমাদের ভেদ করতে হবে, যেটাকে ইয়াস্কাস লেক্সিকান, অভিধান বলা হয়। লেক্সিকান মানে তো আমরা জানি অভিধান, তো সেই অভিধান বলতে আমরা নিরুক্তকেই বুঝবো। আমাদের বিদ্যাবত্তা আছে, ধরে নিচ্ছি যে আমাদের বিদ্যাবত্তা আছে, আবার ওই আগেই পড়ে এসেছি, তাতে চতুর পণ্ডিতিও আছে, অর্থাৎ দেখানোর প্রবণতা আমাদের আছে।
যতটুকু হইনি তার চেয়ে বেশি আমি, এই প্রবণতাকে দেখানোর একটা ভাব আমাদের আছে, বা এই ভাবকে দেখানোর একটা প্রবণতা আছে। এই প্রবণতাকে দেখানোর ভাব আছে, এই ভাবকে দেখানোর একটা প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। আমি যতটুকু নই তার চেয়ে বেশি কিছু। এই যেমন আমি বলছি, পড়ছি, অত্যন্ত প্রখরতা নিয়ে, প্রযত্ন নিয়ে, তবেই তো এই বিষয়গুলির মধ্যে ভাগ করতে হবে। বিভাজন যে করব, ডিস্টিংগুইশ করব, ডিস্টিংশন করব দুটো বিষয়ের মধ্যে, তো তাতে তো প্রখরতা দরকার, প্রযত্ন দরকার। কিভাবে বুঝবো? তার মাধ্যমই বা কি? আমরা খুব সাধারণ মানুষ, অথচ দেখানোর প্রবণতা আছে। জানোই ততটুকু, তার চেয়ে বেশি কিছু দেখাতেও চাই কখনো কখনো। তো সাধারণ, একেবারে সাধারণ সব মানুষ হিসেবে আমরা অত শত বুঝতে চাই না, যাইও না। ছেলে মেয়ে পড়াশুনো করেছে, পাশ দিয়েছে, ডিগ্রি পেয়েছে, ব্যাস একটা ভালো চাকরি করবে, সেখানে যেন আয় রোজগার বেশি থাকে। এই তো অত্যন্ত সাধারণ জীবনের সাধারণ জীবন বোধ বা সাধারণ জীবন বেদ, তো এইরকমই কিছু। তবু তবু তার গভীরতর সত্যে পৌঁছতে কেউ কেউ তো চায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সবাই তো গতানুগতিক জীবন যাপন করেন না, খুব গড়পড়তা জীবনবেদ সবার হয় না। কেউ কেউ তার মধ্যে আরো বেশি কিছু চান। শ্রী অরবিন্দ ইয়াস্ক ঋষির কথা বলেছেন, তার লেক্সিকান অভিধান স্বরূপ রয়েছে নিরুক্ত মহাগ্রন্থ, তার উল্লেখ করেছেন। আমাদের সৌভাগ্য, এই বেদ রহস্য পড়তে গিয়ে অন্তত এগুলো উচ্চারণ করতে পারছি, যে সুযোগটা খুবই কম ছিল। শ্রী অরবিন্দের রচনাবলী অনেক বাড়িতেই রয়েছে, কিন্তু সে আর কোনোদিন খোলা হয় না। আজকে একটু সুযোগ পেয়েছি, আমরা অন্তত এই শব্দগুলো উচ্চারণ করতে পারছি, বুঝি বা না বুঝি। তো সেই নিরুক্ত মহাগ্রন্থের কথা বলেছেন, ইয়াস্ক ঋষির কথা শ্রী অরবিন্দ উল্লেখ করেছেন, এগুলো আমরা জানতে পারছি। বৈদিক বোধ সম্বন্ধে যথাযথ জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ইয়াস্ক মহারিষির যে মহাগ্রন্থ নিরুক্ত, প্রকৃতপক্ষেই অভিধান হিসেবে ব্যবহৃত হবে। আমরা নিরুক্ত গ্রন্থ দেখতেই পাই না, অথচ আছে। কজন আর সেটা পড়ি, কজনের পক্ষে আর সেটা দেখা হয়। একাডেমিক যারা পড়াশুনো করেন তারা লাইব্রেরি থেকে হয়তো সংগ্রহ করলেন, এখন অনলাইনে পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু খুব একটা ঘরে বেশিরভাগ মানুষের কাছে সেটা দেখা যায় না। যাই হোক, নিরুক্ত গ্রন্থকে আমরা ওই বৈদিক বোধ সম্বন্ধে যদি যথাযথ জ্ঞান অর্জন করতে হয়, তাহলে অভিধান হিসেবে আমরা মেনে নিতে পারি। শ্রী অরবিন্দ ঘরানায় নলিনীদাকেও দেখেছি। তার লেখা পড়তে পড়তে দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে ইয়াস্ক এবং তার নিরুক্ত থেকে বারবার উল্লেখ করেছেন। আর একজন অমলেশ ভট্টাচার্য, তিনিও বারবার উচ্চারণ করেছেন নিরুক্ত মহাগ্রন্থের কথা, ইয়াস্ক ঋষির কথা, বহু উদ্ধৃতি দিয়েছেন তা থেকে। বৈদিক বৈয়াকরণ, গ্রামারিয়ান, ব্যাকরণবিদ হিসেবে
তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র। এটা তো আমরা খুব একটু আধটু পড়াশোনা করতে করতে গিয়েও দেখেছি। আজকে সংস্কৃত ব্যাকরণ নিয়েও অনেক চর্চা চলছে। আধুনিক ছেলেমেয়েরাও পড়াশুনো করছেন, যেহেতু ভাষাবিদ আচার্য সুকুমার সেনের ১২৫তম বর্ষ জন্মজয়ন্তী বর্ষ চলছে, বিভিন্ন লেখালেখি চলছে, পড়াশুনো চলছে। তার যে সংস্কৃত চর্চা, ভাষা চর্চা, সে বিষয়েও নানাবিধ পড়াশুনো চলছে। অল্প বয়সী ছেলেমেয়েরা সেই সব বই পড়ছেন, সংগ্রহ করছেন, এটা খুব আনন্দের কথা। তা ইয়াস্ক ঋষি অত্যন্ত শ্রদ্ধার পাত্র, এবং সম্ভবত তিনি পাণিনি ঋষিরও আগে এই পৃথিবীতে এসেছিলেন, সম্ভবত। একটু আধটু ভুল হলে শুধরে দেবেন। পাণিনি ঋষির কথা, বৈয়াকরণ পাণিনির কথা আমরা একটু বেশি করে জানি, নাম শুনি অন্তত। বাংলা ব্যাকরণ পড়তে গিয়ে সমাসকারক ইত্যাদি প্রভৃতি কিছু কিছু সিলেবাসে পড়তে হয়েছে। পাণিনির কথা আমরা অনেকটা পড়েছি, ইয়াস্ক ঋষির কথা ততটা আমরা পড়তে পারিনি, সুযোগ পাইনি। তো যাই হোক, বৈদিক মন্ত্র সম্বন্ধে ইয়াস্ক ঋষিকে প্রামাণ্য ব্যাখ্যাকার হিসেবে বর্ণনা করা যায়। আমি একটু আধটু পড়াশুনো করতে গিয়ে এরকম দেখেছি। তার যে নিরুক্ত মহাগ্রন্থ সেটি রয়েছে, সংস্কৃত ছাড়াও বিভিন্ন ভাষায় সেটি পাওয়া যায়। ইংরেজিতে তো বেশ সুন্দর সেগুলো মেলে। তবে এই অধমানন্দ বলতে পারে যে এ বিষয়ে আমার ব্যক্তিগত চলাফেরা একেবারে শূন্য, তাই ও বিষয়ে না গিয়ে মূল পাঠে যাওয়াই বোধহয় ভালো। এবং সংক্ষেপে একটু আধটু মন্তব্য করব, ওই ফুট কাটবো, ভুলও করব। যে মন্তব্যগুলো করব সেই মন্তব্যের ১০০%ই টুকলি বিদ্যা হবে, একেবারে টুকে টুকে, এ বই সে বই পড়ে পড়ে, এদিক ওদিক পড়ে পড়ে বলবো। সেগুলো অধিগত নয়, একেবারেই অধিগত নয়, তবু বলবো। তবে সকলে জানেন বলেই একটু দ্বিধা থাকলেও বলি যে নিরুক্ত ৬টি বেদাঙ্গের একটি। আমরা বেদাঙ্গ ইত্যাদি আমরা মন্ত্র জপ করতে গিয়ে সরস্বতী পুজোর দিন অন্তত বলি, বেদাঙ্গ কথাটি উচ্চারণ করি। তো বেদাঙ্গ তো ষড় বেদাঙ্গ, ৬ রকমের, নিরুক্ত তার মধ্যে একটি। এগুলো কম বেশি আমরা জানি একটু আধটু। তো সেই ষড় বেদাঙ্গ সকলেরই মনে থাকতে পারে, বা এক একটা ভুলও হতে পারে। তার মধ্যে সেই ষড় বেদাঙ্গ, ৬টি যে বেদাঙ্গ, তার মধ্যে শিক্ষা থাকে, ছন্দ থাকে, ব্যাকরণ থাকে, নিরুক্ত থাকে, কল্প এবং জ্যোতিষ। এই ৬টি, শিক্ষা, ছন্দ, ব্যাকরণ। শিক্ষা আমরা জানি, ছন্দ জানি, ব্যাকরণ জানি, মানে মোটামুটি ভাবে তো একটা ধারণা আছে। এই নিরুক্ত, কল্প আর জ্যোতিষ সম্পর্কেও আমরা কম বেশি জানি, কিন্তু নিরুক্ত, কল্প সম্পর্কে আমাদের জানা নেই। তো ইয়াস্ক ঋষি নিরুক্ত গ্রন্থের রচনাকার। বেশ, এটা আমার মতো মানুষদের জানার জন্য, জানানোর জন্য, বা আমার নিজের জানার জন্য। তবে গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়েছে। এখন পাওয়া যায় কিনা সঠিক জানি না, তবে অনলাইনে দেখা যায়, পিডিএফটা পাওয়া যায়। সম্পাদনা করেছিলেন বিশিষ্ট পণ্ডিত অমরেশ্বর ঠাকুর। আমার হাতে ধরে বইটি দেখা হয়নি, আমাদের শ্রী অরবিন্দ ভবন লাইব্রেরিতে আছে কিনা তাও আমার দেখা হয়নি। আমি আজকে ঢুকেছিলাম কিন্তু সুযোগ পাইনি, সময় ছিল না। খুব সহজ কথায় নিরুক্ত বলতে কি বোঝায় না, নিরুক্ত বলতে শব্দের অর্থ ব্যাখ্যা করা, প্রকাশ করা বা সংজ্ঞায়িত করা বোঝায়। একদম ছোট্ট করে নিরুক্ত বলতে কি বুঝবো? আমরা ও মহাগ্রন্থ সম্পর্কে জানবো না, কিচ্ছু জানি না, কিন্তু নিরুক্ত বলতে শব্দার্থ হিসেবেও যদি বলি, যে কোনো শব্দের অর্থ ব্যাখ্যা করা, তাকে প্রকাশ করা
এবং তার ডেফিনেশন দাও। একটা শব্দের সমার্থক শব্দ যেরকম রয়েছে না, সাহিত্য সংসদের সমার্থ শব্দকোষ রয়েছে, এরকম আমরাও পেতে পারি। সেই সমার্থ শব্দকোষগুলো ইয়াস্কো থেকে অনেক ঋণ নেওয়া। কেউ কেউ এরকমও হয় যে কেউ কেউ নিরুক্ত মহাগ্রন্থকে এরকমও বলে থাকেন, আহ এরকমও বলেছেন কেউ কেউ যে বেদের অর্থ, বেদের অর্থ কি গুরুত্বপূর্ণ একটি কথা, ইন্ট্রোটাও হয়তো বলতে পারছি না, তবে চেষ্টা করছি বলার, যে বেদের অর্থ সম্যকভাবে বুঝতে গেলে এই বৈদিক শাস্ত্রটি খুব সহায়ক, যতটুকু দরকার তার চেয়েও বেশি সহায়ক। এক জায়গায় একটি শব্দ এরকম প্রয়োগ পেয়েছি, যত অধিক, যথা অধিক, যতটুকু দরকার তার চেয়ে অধিক সহায়ক হবে বেদের অর্থ যদি আমরা সম্যকভাবে জানতে বুঝতে চাই। নিরুক্ত মহাগ্রন্থটি আমাদের এমনভাবেই সাহায্য করবে। আমি একটু চতুর পণ্ডিতি করে গেলাম, পরের বাক্যটি পড়ছি। তবে নতুন প্রজন্মে যদি এই আগ্রহ জন্মে, ভালো লাগবে, খুব ভালো লাগবে। যারা পড়তে পারেন, সেই মেধা আছে, দীপ্তি আছে, আগ্রহ আছে, তারা ইয়াস্কো ঋষির এই নিরুক্ত, ওই যেটা ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2003 বোধহয় লাস্ট প্রিন্ট হয়েছিল, অমরেশ্বর ঠাকুরের, সে তো অনেক কাল আগের কথা, অর্চনাদিরা বলবেন ভালো। পরের বাক্যটি পড়ছি। When Yaska gives as a lexicographer the various meanings of Vedic words, his authority is great, and the help he gives is of the first importance. বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ, ইয়াস্কো যখন একজন অভিধানকার হিসেবে প্রাচীন বৈদিক পদগুলির বিভিন্ন অর্থ দেন, ওই যে নিরুক্ত আমরা বলেছি মহাগ্রন্থ, সে কি করে, কোনো শব্দের অর্থ ব্যাখ্যা করে, প্রকাশ করে, সংজ্ঞা দেয়, বলছেন শ্রী অরবিন্দ। লেক্সিকোগ্রাফার হিসেবে ইয়াস্কো কি করছেন, অভিধানকার হিসেবে ইয়াস্কো কি করছেন, ইয়াস্কো যখন একজন অভিধানকার হিসাবে প্রাচীন বৈদিক পদগুলির বিভিন্ন অর্থ দেন, তখন তার প্রামাণিকতা মহান, ও তিনি আমাদের যে সাহায্য দেন তার গুরুত্ব প্রথম শ্রেণীর, একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ইম্পর্টেন্স পায় সেটা। লেক্সিকোগ্রাফার ছিলেন ইয়াস্কো ঋষি, অর্থাৎ অভিধানবিদ বা অভিধানকার বা অভিধান প্রণেতা, যেরকম নামেই ডাকি না কেন বা বলি না কেন। তবে অভিধান সংকলকও বলা যেতে পারে। অভিধান তো ওভাবে রচনা কেউ করেন না, সম্পাদনা করেন, সংকলন করেন। অভিধান তো মূলত নানাবিধ শব্দের কত রকমের যে অর্থ, ব্যুৎপত্তি, প্রয়োগ আছে তার একটি সংকলন। ইয়াস্কো যে ব্যাখ্যা দিয়েছেন, বৈদিক শব্দাবলীর যে সাবলীল অর্থ ব্যাখ্যা করেছেন, তাকে শ্রী অরবিন্দ খুব গুরুত্ব দিয়েছেন। এই জায়গায়, এই যে শ্রী অরবিন্দ ইয়াস্কো ঋষিকে একটা জায়গা হাই এস্টিম দিচ্ছেন, পরে আবার পরে আবার বলেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে শ্রী অরবিন্দ দেখেছেন, ভেঙে চুরে দেখিয়েছেন আমাদের। এই পর্যন্ত যে পড়লাম, সেখানে ইয়াস্কো মহারিষিকে শ্রী অরবিন্দ হাই এস্টিম দিয়েছেন, অত্যন্ত গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, গুরুত্ব দিয়েছেন, ফার্স্ট ইম্পর্টেন্স দিয়েছেন। আমরা যদি সত্যই শ্রী অরবিন্দের ভক্ত হই, এখন কথাটা খুব প্রচলন, অরবিন্দনিয়ান অনেকেই বলেন,
তো শঙ্খ ঘোষের কবিতার মতো লাইনেই আছি দাদা, এরকম ব্যাপারটা। যে আমরা যদি সত্যি সত্যি শ্রী অরবিন্দের ভক্ত হই, অনুরাগী হই, তাহলে তিনি তিনি যে গ্রন্থ এবং তার গ্রন্থকারকে প্রথম শ্রেণীর গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ ইয়াস্ক ঋষি এবং তার মহাগ্রন্থ নিরুক্তকে এই যে প্রথম শ্রেণীর গুরুত্ব দিয়েছেন, সে বিষয়ে আমাদেরও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। আমি যাকে গুরু পদে বরণ করেছি, তিনি যাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে, তাহলে স্বভাবতভাবে আমরাও তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব, তার প্রতি গুরুত্ব দেব, মেনে নিতে হবে এটা। তবু পরের বাক্যে একজন প্রকৃত ভাষাতত্ত্বের গবেষকের মতোই লিখছেন শ্রী অরবিন্দ। পরের সেন্টেন্সটি দেখুন, আমি উল্টাচ্ছি, দেখছি। শ্রী অরবিন্দ লিখছেন এরকম: It does not appear that he possessed all the ancient significances, for many had been obliterated by time and change, and in the absence of a scientific philology could not be restored. বলছেন, আগের বাক্যে দেখলাম ইয়াস্ক ঋষির যে সাবলীল অর্থ ব্যাখ্যা, সে বিষয়ে শ্রী অরবিন্দ অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। আমরা যদি শ্রী অরবিন্দের অনুসারী হই, আমরাও ইয়াস্ক ঋষিকে গুরুত্ব দেব, তার ব্যাখ্যাকে। এবার it does not appear that he possessed all the ancient significances, for many had been obliterated by time and change, and in the absence of a scientific philology could not be restored. কি যুক্তিপূর্ণ কথা! প্রাত্যহিক জীবনে আমরা এগুলো অনুভব করি। অনুবাদখানি এরকম আছে, অনুবাদ বলছেন অনুবাদে, এ মনে হয় না যে তিনি সব প্রাচীন অর্থ জানতেন, কারণ কাল ও পরিবর্তনের দ্বারা বহু অর্থ বিনষ্ট হয়ে গিয়েছিল ও একটি বিজ্ঞানসম্মত ভাষাতত্ত্বের অভাবে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। তিনি সব জানতেন, অর্থ জানতেন, এরকম নয়। ইয়াস্ক ঋষি সব জানতেন তা নয়। কাল এবং পরিবর্তনের সঙ্গে সঙ্গে তো কিছু অবলিটারেটেড হয়ে যায়, তার পরিবর্তন সূচিত হয়। তাহলে দরকার কি? সময়ের সঙ্গে সঙ্গে যে অর্থ পরিবর্তিত হচ্ছে বা সরে যাচ্ছে, তার জন্য দরকার একটি বিজ্ঞানসম্মত ভাষাতত্ত্ব, যা ওই হারিয়ে যাওয়া অর্থকে, ব্যাখ্যাকে, ব্যুৎপত্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে। ওই যে বলছিলাম পণ্ডিত অমরেশ্বর ঠাকুরের কথা, তো আমরা একটু দেখতে গিয়ে দেখলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই যে বেদাঙ্গ নিরুক্ত এই গ্রন্থের প্রথম প্রকাশ হয় 1955 সালে। তারপরে 2003-এ বোধহয় লাস্ট প্রকাশ হয়েছিল। 1955 সালে প্রথম বইটি বেরোয়। তখন তার ফরওয়ার্ড লিখেছিলেন পণ্ডিত প্রবর আশুতোষ শাস্ত্রী। তিনি এই গ্রন্থের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ফরওয়ার্ডটুকু পড়ার সৌভাগ্য আমার হয়েছে। আপনারাও অনেকেই পড়েছেন বা পড়েও নিতে পারেন, পাওয়া যাবে, গুগলে গিয়ে সার্চ করলেই পাওয়া যাবে। তাহলে প্রয়োজন কিসের? আশুতোষ শাস্ত্রী তো নিরুক্ত গ্রন্থের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তাহলে না, উপযুক্ত কি দরকার? দরকার কি, প্রয়োজন কি আমাদের? উপযুক্ত বিজ্ঞানসম্মত একটি ভাষাতত্ত্ব দরকার। সায়েন্টিফিক ফিলোলজি, এই ফ্রেজটা ইউজ করলেন শ্রী অরবিন্দ। সায়েন্টিফিক ফিলোলজি, শুধু ভাষাতত্ত্ব নয়, একেবারে বিজ্ঞানসম্মত ভাষাতত্ত্ব প্রয়োজন।
সংস্কৃত ভাষা চর্চা করি, গবেষকবৃন্দ এই বিষয়ে বেশি আলোকপাত করতেই পারবেন। নিশ্চয়ই সেরকম প্রচেষ্টা এবং উদ্যোগ চলছে। শুধু শিক্ষাবিদ, আগ্রহী মহলই নয়, এ বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক স্তর বা সংশ্লিষ্ট জ্ঞানীবর্গকে যথেষ্ট করেই এগিয়ে আসা দরকার আছে। আমাদেরও এগিয়ে আসতে হবে। আমাদের আগ্রহ না থাকলে কেন্দ্র রাজ্যের প্রশাসন সে বিষয়ে তো গুরুত্ব নাও দিতে পারেন। মায়ের কথা অনুযায়ী আমাদেরও একটু একটু করে চর্চা করা দরকার। সংস্কৃত চর্চার প্রতি মা যে গুরুত্ব দিয়েছেন, জন্মসূত্রে ফরাসি হলেও সংস্কৃতকে পরিষ্কার বললেন, সংস্কৃত অট টু বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, মাদার ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, এ কথা তিনি বলতে পেরেছেন। তাহলে গুরুত্ব আছে, তাহলে আমাদেরও একটু চর্চা করা দরকার। বাট মাচ অলসো হ্যাড বিন প্রিজার্ভড বাই ট্র্যাডিশন। ওই যে সায়েন্টিফিক ফিলোলজি দরকার তাকে সুরক্ষিত করবার জন্যে, সুরক্ষিত রাখবার জন্যে। বাট মাচ অলসো হ্যাড বিন প্রিজার্ভড বাই ট্র্যাডিশন। এইখানে এসে শ্রী অরবিন্দ আবার মনে করিয়ে দিচ্ছেন আমাদের, ভুলে যেও না বৎস, তোমার সেই ঐতিহ্য রয়েছে, তোমার সেই ইতিহাস রয়েছে, সেই ট্র্যাডিশন রয়েছে তোমার, কিন্তু ঐতিহ্য অনেক অর্থ রক্ষা করেছিল। সেই বৈদিক বেদ ময়তাই হচ্ছে আমাদের সেই ঐতিহ্য। আমরা জানি, আমরা জানি না সে কথা, যে ধর্মই ধর্মকে রক্ষা করে। সেই রকম ভাবে আমাদের দেশজ বৈদিক যে ট্র্যাডিশন, যে ঐতিহ্য, তার নিজস্ব এক রক্ষা করার ক্ষমতা আছে। সেই হিসেবে সব শেষ হয়ে যায়নি। শ্রী অরবিন্দ এটাও আমাদের মনে করেই দিচ্ছেন, যাতে আমরা ভুল করে না বসি। এই তো গুরুস্থান, এই তো এত জাগতিক পিছিয়ে পড়ার মধ্যেও কোথায় এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে দিচ্ছেন শ্রী অরবিন্দ। তাহলে সব শেষ হয়ে যায়নি, আমাদের সব হারিয়ে যায়নি। অনেক কমিটি গঠন হয়েছে, প্রশাসনিক উদ্যোগ হয়েছে, তার ফলেই শুধু নয়, ঐতিহ্যের কি বলবো, ঐতিহ্যের নিজস্ব স্বভাবেই বৈদিক শব্দ, মন্ত্র, সূক্ত রক্ষা পেয়েছে। অনেক কমিটি গঠন করেই যে সেটা রক্ষা করা হয়েছে তা নয়, তার নিজস্বতা রয়েছে, তার স্বকীয়তা রয়েছে, স্বকীয় শক্তি রয়েছে। ট্র্যাডিশন, যে কথাটা বললেন, ট্র্যাডিশন এখনো সে গতিধারা প্রবাহিত। আমরা ভারতবর্ষ পড়েছি, সেই ট্র্যাডিশন এখনো চলেছে। তারই লেখা সম্ভবত ভারতবর্ষ, সেই গল্প, সেই ট্র্যাডিশন এখনো চলেছে। তাহলে সেই সেই এখনো সেই গতিধারা প্রবাহিত। তাহলে চর্চার প্রতি আগ্রহ বাড়ছে। শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে যথেষ্ট গুরুত্ব নিয়ে পাঠচর্চা চলছে আজকে সারা পৃথিবী জুড়ে। বৈদিক সাহিত্য পাঠের প্রতি আগ্রহ বাড়ছে। শ্রী অরবিন্দ সোসাইটির উদ্যোগে পাঠচক্র চলছে। বাংলা বা ইংরেজি হরফে দেবনাগরী রচনা আমরা পাঠ করছি। কি, এটা তো ঐতিহ্য আছে, এবং সেই ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। শ্রী অরবিন্দ আশ্রমের যে এই যে ভাষা বিজ্ঞান ভিত্তিক ভাষাতত্ত্ব সংস্কৃতকে চর্চা করার জন্য নরেন্দ্র ভাইরা যে কাজ করেছেন বা করে চলেছেন, তার তো কোনো তুলনা হয় না। সকলের মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে পারবো এই আশা করি। আর একটি বাক্য পড়ছি, হ্যাঁ, সময়টা 2-1 মিনিট হয়তো পেরিয়ে যাব, তবুও ঘড়িটা দেখা হয়নি। এই বাক্যটা পড়ছি। Wherever Yasko preserves this tradition and does not use a grammarian's ingenuity, the meanings he assigns to words, although not always applicable to the text to which he refers them, can yet be confirmed as possible senses by a sound philology.
অনুবাদটুকু অন্তত পড়েনি। যেখানে যেখানে ইয়াস্ক বৈয়াকরণের চাতুর্যের উপযোগ না করে সেই ঐতিহ্য রক্ষা করেছেন, সেখানেই শব্দের যে অর্থ তিনি আরোপ করেছিলেন তা যে পাঠের অর্থ বলে তিনি বলেছেন, সর্বদা তাতে প্রযুক্ত না হলেও ভাষাতত্ত্বের দ্বারা তা সম্ভাব্য অর্থ হিসাবে স্বীকৃত হতে পারে। ইয়াস্কো বা তার নিরুক্ত গ্রন্থের কিছুই পড়া নেই আমার অন্তত নেই। ভরসা শুধুই শ্রী অরবিন্দ। তিনি যেমন যেমন বলছেন তেমন তেমনই তুলে ধরছি মাত্র, বরং তার চেয়ে অনেক 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 কম বলছি, কম পারছি। যারা এই বিষয়ে গভীর অনুসন্ধিৎসু তারা এই বিষয়ে প্রাসঙ্গিক গবেষণা চালাতেই পারেন। শ্রী অরবিন্দের মহার্ঘ মতামতকে শিরোধার্য করেই এই পাঠ এবং আলোচনা। ইয়াস্ক ঋষি ব্যাকরণের প্রতি অতি গুরুত্ব না দিয়ে ঐতিহ্যের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। শ্রী অরবিন্দের যে কথা অনুযায়ী আমরা বোঝার বোধহয় একটু ভুল হলেও হতে পারে। আমরা শ্রী অরবিন্দের মতামতকে শিরোধার্য করছি, পাঠ করছি, আলোচনা করছি। ইয়াস্ক ঋষির এই এই যে ক্ষেত্র আমরা যদি একটু আধটু পর্যালোচনা করি, আমার তো শ্রীমায়ের কথাই বেশি মনে পড়ছে। শ্রীমা বলেছিলেন না যে তাত্ত্বিক ব্যাকরণ নয়, সংস্কৃতে কথা বলা এবং সহজিয়া রীতিতে সেই ভাষায় প্রবেশ করার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন, মা আমাদের উৎসাহিত করেছেন। এবং এরকম অনুশীলনের মধ্য দিয়ে চলতে চলতে কেউ কেউ সংস্কৃত ভাষাতত্ত্বের গভীরেও পৌঁছে গেছেন, পৌঁছে যেতে পারেন, পৌঁছে যাবেনও। পাঠের মধ্য দিয়ে ভাষার সম্ভাব্য অর্থ খুঁজে নেওয়া যায়। শ্রী অরবিন্দ নিজেও তাঁর অনুরাগী বৃন্দকে কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে পাঠ বিষয় গুরুত্ব আরোপ করতে বলেছেন। যে কোনো ভাষা তিনি যখন তার কাছে কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে তিনি পাঠের উপর পড়তেই বলতেন বেশি। সেভাবেই তো শেখা যায়, তাতে কান তৈরি হয়, শ্রুতি তৈরি হয়। শ্রীমা যখন ফ্রেঞ্চ ক্লাস নিতেন, ফরাসি ভাষায় ক্লাস নিতেন, ফরাসি ভাষার বর্ণমালা তো ইংরেজিরই মতন, শুধু ইংরেজিতে ক্যাপিটাল লেটার স্মল লেটার আছে, ফ্রেঞ্চ ভাষায় ক্যাপিটাল লেটার প্রয়োগ করা হয় না, সবই স্মল লেটার, কিন্তু উচ্চারণের কিছু পার্থক্য আছে। তা এই কথা বলেই শেষ করব যে মা সকলকে পড়তে বলতেন। গল্প হলেও সত্যি, এই কথাটা লোভ লাগছে বলছি, অনেকেই জানবেন, সবাই জানেন, তবু বলছি যে নলিনীদাকে যখন ফ্রেঞ্চ ভাষা শেখাচ্ছেন মা, নলিনীদার ফরাসি উচ্চারণ শুনে মা অভিভূত হয়েছিলেন। মা এও বলেছিলেন নলিনীদা পূর্বজন্মে ফরাসি ছিলেন, ফরাসি যুবরাজ ছিলেন, এরকম কথাও মা বলেছেন। পেরিয়ে গেছি 9টা। যা ভুল ত্রুটি বললাম তাতে যদি খানিকটাও কারোর ভালো লাগে বা উৎসাহিত হন, আপনারা পড়বেন, আরো বেশি করে জানতে পারবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় মা, জয় শ্রী অরবিন্দ। কারোর যদি কোনো বিশেষ প্রশ্ন না থাকে, সময় তো হয়ে গেছে 4 মিনিট বেশি, তাহলে কি আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে পারি? শ্রীমা শিবানন্দের চরণে আন্তরিক প্রণাম জানাই। উপস্থিত সমস্ত সকল ভক্তদের যারা উপস্থিত ছিলেন এই পাঠ এবং আলোচনাতে, তাদের সকলকে নমস্কার, শুভেচ্ছা জানাই এবং সকলের
সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরা যেন এইভাবে মৃত হতে পারি, এই আশা, এই প্রার্থনা মায়ের কাছে রেখে আমরা আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন।